বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নতুন সভ্যতা গড়তে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। The whole problem is created by the way we structured the civilization for ourselves. We have the alternative. It's not that it's a kind of terrible thing. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী কাল সাইডলাইনে বৈঠকে বসবেন দুই নেতা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ, বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ, পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, যাচাই বাছাই করে দেখছে ঢাকা, জানালেন প্রেস সচিব। লঞ্চ, রেল, বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন নগরবাসী, সবার চোখে মুখে সুখস্মৃতি। আজও ঢাকা ছাড়ছেন অনেকে। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন, যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে একথা বলেছেন তিনি। নতুন সভ্যতা গড়তে হলে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। থাইল্যান্ড সফরের প্রথম দিনই দেখা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় থাই সরকারের দেয়া অফিসিয়াল নৈশভোজে পাশাপাশি চেয়ারে বসেন দুইজন। ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই ডিনারে মোদী ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। হাসিনা সরকার পতনের পর প্রতিবেশী দেশ দুইটির রাষ্ট্রপ্রধানদের এটাই প্রথম সাক্ষাৎ। 5 আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কে। ফলে বিমস্টেকের এই ডিনারের দৃশ্য বেশ আলোচিত এখন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দুই দেশের গণমাধ্যমই গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে এই ছবি। থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন মূল ইভেন্টের কোনো কর্মসূচি না থাকলেও থাই সরকারের বিশেষ অনুরোধে এই সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখান। বলেন, প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয়, তাই পদ্ধতি পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান তার। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিশ্বজুড়ে নেমে এলো যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, চীন সহ 185টি দেশ ও অঞ্চলের পণ্যে ট্যারিফ বাড়ানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন 185টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। বাংলাদেশ বাদেও ভারতের পণ্যের উপর 26, পাকিস্তান 29, চীনা পণ্যে 34, শ্রীলঙ্কা 44, মিয়ানমার 44, ভিয়েতনামের পণ্যে 46% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। এশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের পণ্যেও শুল্ক আরোপ করেন তিনি। বাদ যায়নি আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও। তালিকায় দেখা যায় বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ট্যারিফ বাড়িয়ে তার অর্ধেক করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকেন বিশ্ব নেতারা। পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক আরোপকে অত্যন্ত দুঃখজনক বলছে জাপান। এছাড়াও বিভিন্ন দেশ ও জোটের নেতারা শুল্ক আরোপের সমালোচনার পাশাপাশি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বড় ধরনের রফতানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে মার্কিন পণ্যে আরোপিত শুল্ক হার পুনর্বিবেচনা করার কথাও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে, সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঢাকা। দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই এ ব্যাপারে আলোচনা চলবে। এছাড়া বিমস্টেক সম্মেলনে নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান তিনি। আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। We will negotiate and I am sure we can draft out the best deal. তো এটা আরো সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে। গণহত্যার বিচার বানচালে ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারী দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এমনকি নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না। বিচারের প্রতি ধাপে চমক থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। দুটি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোষর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে, কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি, এটাও আমাদের একটা বড় বিষয় যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমেই প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে যারা 2000 মানুষকে হত্যা ও 30,000 মানুষকে পঙ্গু করেছে, বাংলার মাটিতে তাদের বিচার হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে, যারা আবু সাঈদ বুকের বুকে গুলি চালিয়েছে, যারা বাংলাদেশের মাটিতে অজস্র অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, জুলাই বিপ্লবে 2000 মানুষকে শহীদ করেছে, 30,000 মানুষকে পঙ্গু করেছে, আমরা তাদের বিচার করব। বাংলার মাটিতে তাদের বিচার করে সমস্ত দুর্নীতির কালো টাকা ছিনিয়ে এনে এই শৈলকুপার মাটি সহ সারা বাংলাদেশের উন্নয়ন করব। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে। চতুর্থ দিনও আনন্দ উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ সিংহ দেখতে চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। এদিকে ড্রিম হলিডে পার্কে সমান তালে নাচে গানে মাতোয়ারা বিনোদন প্রেমীরা। লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে পাহাড়েও ঢল নেমেছে পর্যটকের। বইয়ের পাতার ছবিগুলো ধরা দিল বাস্তবে। চোখের সামনে মস্ত বড় বাঘ সিংহ দেখে চোখ যেন ছানা বড়া। আমার বাঘ দেখে সব থেকে বেশি ভালো লাগছে। সিংহ, হাতি, বান্দর এবং ভালুক দেখছি। আমার জীবনের ফার্স্ট মিরপুর চিড়িয়াখানা আসতে পেরেছি। সন্তানকে আনন্দ দিতে এক চুলো কার্পণ্য নেই বাবা মায়ের। ঈদ আনন্দের মাঝেই পশু পাখির সঙ্গে পরিচয় করাতে তাই নিয়ে আসেন চিড়িয়াখানায়। নতুন নতুন প্রাণী দেখবে, সেগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা হবে, এই জন্য আর কি নিয়ে আসা বাচ্চাকে পরিচিত করা। আমার বেবিকে নিয়ে আসছি, ছোট বাচ্চা তো ওর খুশির জন্যই আসা। বাচ্চাদের সেখানে ঘোরা উচিত, সবাই অনেক প্রাণী সম্পর্কে জানবে। যান্ত্রিক নগরীর ক্লান্তি ক্লেশ দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ঈদের লম্বা
লম্বা ছুটি মোক্ষম সময়, সুযোগ লুফে নেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়িতে ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে আবাসিক হোটেলের 80% বেশি রুম। খুলনা ও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদের বন্ধে সবাই আসছে, ফ্রেন্ডরা এখানে ঘুরতে। প্রথম আসছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, তো এবারে আসতে পারছি। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকে মনোরম। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। আমি পরিবার নিয়ে এসে খুব আনন্দ উপভোগ করছি, অনেক ভালো লাগছে আমার। সবার সাথে ঘুরে, সবার সাথে ডান্স করে আমাদের খুব ভালো লাগতেছে। তবে ফ্যান্টাসি কিংডমে ঈদের প্রথম 3 দিন নাচ গানে উৎসব মুখর পরিবেশ থাকলেও চতুর্থ দিনে ভিড় ছিল তুলনামূলক কম। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ড্র করে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ ফুটবল দল। 2024 সালের পর 2 ধাপ এগিয়ে 183-তে হামজা চৌধুরীরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি আর ভিড় এড়াতে কিছুটা স্বস্তির আশায় আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। আবার লম্বা ছুটি হওয়ায় আপনজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে পরে গত কয়েকদিনের তুলনায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায় কিছুটা বেশি। শুক্র শনিবার ছুটি থাকলেও ভোগান্তি আর ভিড় এড়াতে আগেভাগেই ঢাকায় ফেরেন অনেকে। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফেরা মানুষের মধ্যে তাই স্বস্তির ছাপ। পরে ভিড় বেশি হবে, রবিবার থেকে সবার অফিস, এই জন্য একটু তাড়াতাড়ি আসে। ভিড়ের ভিতরে পড়তাম, বাচ্চা টাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই জন্য আমি একটু 2 দিন আগে চলে এসেছি। কাজের জন্য তাড়াতাড়ি চলে আসছি। নতুন উদ্যমে আবার কাজ শুরু করব, এটা ভালো লাগা কাজ করলো। মাঝখানে একটা রিফ্রেশ হয়ে আসলাম। যাত্রীর চাপ কমই ছিল, আমরা এসেছি স্বস্তিতে এসেছি। তবে ঈদের চতুর্থ দিনেও প্ল্যাটফর্মে অপেক্ষমান মানুষের ভিড় ছিল যথেষ্ট। লম্বা ছুটি হওয়ায় ঈদ আমেজে এখনো আপনজনের টানে ছুটছেন নগরবাসী। আনন্দ করব, খেলাধুলা করব, সবার সঙ্গে মজা করব। বাড়িতে গেলে ঈদের পরিপূর্ণ আনন্দটা পাবো। ঈদ তো শেষ, তারপরেও এখন ছুটি পাইছি, তার জন্য ঈদের আনন্দ করার জন্য যাচ্ছি। সবার সাথে একসাথে দেখা হবে, ঈদ করব, সব মিলে আর কি খুব বেশি এক্সাইটেড আছে। ঈদের আগে গেলে একটা অনেক ছক্কি ঝামেলা থাকে, টানা এই হুট টুট ঝামেলার মধ্যে যাওয়ার যেতে একটু রিল্যাক্স মুডে যাওয়া আর কি। একই চিত্র দেখা গেল সড়ক পথেও। ঈদ উদযাপন শেষে কেউ কেউ যেমন ঢাকায় ফিরছেন, তেমনি ছুটি কাটাতে ভোগান্তিহীন যাত্রার আশা নিয়ে কাউন্টারে ভিড় করছেন অনেকেই। ঈদের আগে সুযোগ পাই নাই, ছুটি আছে, এই কারণে একটু ঘুরে আসতে যাচ্ছি আর কি। কাজে ব্যস্ত ছিলাম, সময় করতে পারি নাই, এই জন্য ঈদের পরে যাচ্ছি। এদিকে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ এসে ভিড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তেমন চাপ না থাকায় উচ্ছ্বসিত আগেভাগেই ঢাকায় ফেরা যাত্রীরা। ঝামেলাগুলো নেই, সবাই সবার মতো যেতে পারছে, আসতে পারছে। একদম মনে হয় নিউ একটা যাত্রা করলাম আর কি, খুবই ভালো লাগছে। ধারণা করা হচ্ছে শুক্র ও শনিবার সব পথেই বাড়বে ঢাকামুখী মানুষের চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আইএমএফের ঋণের বাকি $239 কোটি বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। সফরে ভর্তুকি কমানো, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা। বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় 2023 সালে 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেওয়া শুরু করে আইএমএফ। এ পর্যন্ত 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 2 কিস্তির $239 কোটি যা মিলতে পারে জুনে। চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে আইএমএফের একটি দল। ঋণ পেতে বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে। মূল্যস্ফীতি নানা উদ্যোগেও আটকে আছে 9%। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে। এখান থেকে যদি ভর্তুকি তুলে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতি চাপ তৈরি হবে নতুন করে, সেটার দায়টা কে নেবে? আইএমএফ এর শর্ত মেনে অন্তত 57,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে হবে, কমাতে হবে কর অব্যাহতি। কিছুটা যৌক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা টাফ হবে,
কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব। ক্রলিং পেগ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল। এবার IMF চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ। ওরা পুরোপুরি পালন করে, আমাদের এটা আমাদের সময় লাগে। তবে IMF এর শর্ত মেনে NBR এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ সংস্কারের কাজ। 2-1 দিনের মধ্যে কাজ শেষ করার আশা পানি উন্নয়ন বোর্ডের। এদিকে বানভাসীদের দাবি, এখন পর্যন্ত পাননি কোনো সহযোগিতা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মমতাজ আহমেদ বাপির তথ্য ছবিতে রিপোর্ট। জোয়ারে বন্ধ থাকে ভাঙা বাঁধের মেরামতের কাজ। ভাটায় আবারও শুরু হয়। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ সংস্কারে বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও চলে জিওটিউন রিং বসানোর কাজ। স্থানীয়দের পাশাপাশি সহযোগিতার হাত বাড়ায় সেনাবাহিনী। পানি উন্নয়ন বোর্ড জানায় 300 মিটারের মধ্যে শেষ হয়েছে 80 মিটারের কাজ। 300 মিটার জিওটিউব দিয়ে এটা রিংটায় কাজ করতে হবে। তার মধ্যে আমরা 1/3 অলরেডি ডান করে ফেলছি। সারাদিন এবং রাতের মধ্যে পুরো লেনটাই আমরা কভার করে দিব। জিওটিউবের পুরাটা কভারেজ হয়ে গেলে আমরা আশা করি ইনশাল্লাহ আর এই ভাঙনটি থাকবে না। এই এলাকার মানুষ এই যে পানি উঠছে এটা থেকে রেহাই পাবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশে ছিল ফাটল। গত সোমবার হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু করে লোকালয়ে ঢুকে পড়ে পানি। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নেন উঁচু স্থানে। পানিতে ডুবে থাকা বাসিন্দাদের অভিযোগ, ভুগছেন সুপেয় পানি ও খাদ্য সংকটে। আমরা খুব অসহায়, রাস্তার পাড়ে পড়ে আছি, ছেলেমেয়ে খাওয়া দাওয়া নেই, খুব কষ্টের মধ্যে আছে। 7 দিন ধরে নদীতে ভাসতেছি, পানি জোয়ারে উঠতেছে, ঘর বাড়ি সব ভেঙে চুরি গেছে, বাচ্চা কাচ্চারা কিছু খেতে পারতেছে না। সহযোগিতা চাচ্ছি আমরা, যেন নিরাপত্তা একটু বাঁচতে পারি, শক্ত বাচ্চাই। এদিকে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের এমন সংকটকালে পাশে দাঁড়ালো নৌবাহিনী। দুপুরে নৌবাহিনীর পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝেই বিতরণ করা হবে এ উপহার সামগ্রী। সময় সংবাদ, সাতক্ষীরা। এবারে খেলার খবর। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপে এগুলো লাল সবুজ। 185 থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। বৃহস্পতিবার প্রকাশিত এই র্যাঙ্কিংয়ের শীর্ষ জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে আছে আর্জেন্টিনা, এগিয়েছে স্পেন, নেদারল্যান্ডস। তবে নেশনস কাপের পারফরমেন্সের পর পিছিয়েছে ফ্রান্স এবং পর্তুগাল। 2027 এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। সেখানে একের পর এক গোল মিস করার খেসারত দেয় লাল সবুজ। ম্যাচটা না হারলেও গোলশূন্য ড্র করে জামাল ভুইয়ারা। কিন্তু র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে জয় না পেলেও ড্র করার পুরস্কার পেল ক্যাবরেরা বাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার শেষ র্যাঙ্কিং আপডেটে 2 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 185, কিন্তু নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর লাল সবুজের এটাই সর্বোচ্চ অবস্থান। 2023 সালের অক্টোবরে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম বড় উন্নতি করে বাংলাদেশ। 1 মাসের ব্যবধানে তখন 189 থেকে 183-তে উঠে এসেছিল জামাল তোপুরা। এরপর টানা 5 মাস এই র্যাঙ্কিং ধরে রাখলেও 2024-এ আবারও পিছিয়ে পড়ে লাল সবুজের দল। এরপর মোট 8 বার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হলেও 184 আর 185-তেই উঠানামা করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এবার সেই গেরো খুলল ক্যাবরেরা শিষ্যরা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরীর। বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রা শুরু হয় সে ম্যাচ দিয়ে, যার প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়েও। ফিফা র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ জায়গাটা ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলকে হারানোর পর তাদের পজিশন না বদলালেও রেটিং পয়েন্ট বেড়েছে 18.91। অন্যদিকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির টিকিট কেটেছে স্পেন, যে কারণে তাদের উন্নতি হয়েছে 1 ধাপ। লা ফিউরা রোহাদের বর্তমান অবস্থান 2।
তবে নেশনস লিগে আহামরি ভালো পারফর্ম না করতে পারায় রেটিং হারিয়ে এক ধাপ নিচে নেমে গেছে ফ্রান্স। তারা এখন 3 নম্বরে। আগের মতোই ইংল্যান্ড আছে 4 নম্বরে, আর 5-এ আছে ব্রাজিল। এক ধাপ এগিয়েছে নেদারল্যান্ডস, বর্তমান অবস্থান 6। এক ধাপ পিছিয়ে পর্তুগাল আছে 7-এ। পরের 3টি ধাপ ধরে রেখেছেন যথাক্রমে বেলজিয়াম, ইতালি এবং জার্মানি। 2 ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া আছে 11 নম্বরে আর মরক্কো 12 নম্বর। 2 ধাপ পিছিয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়া, একজন 13, আরেকজন 14। ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী 10 জুলাই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিমস্টেক সম্মেলনের নৈশভোজে ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী কাল সাইডলাইনে 2 নেতার বৈঠক। বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টার। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ, বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, যাচাই বাছাই করে দেখছে ঢাকা, জানালেন প্রেস সচিব। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।